আজ 5 বছর পরে নিজের আপন বাড়িতে ফিরে যাচ্ছি। রাস্তা যেন শেষ হচ্ছে না। ওহো, যেতে যেতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি রাজ। আমি গত 5 বছর ধরে পড়ালেখার জন্য ঢাকায় ছিলাম আমার গ্রাম ছেড়ে। 5 বছর পর আজ আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি। মনের ভিতর কেমন যেন একটা অন্যরকম সুখ কাজ করছে। অনেক সময় ট্রেনে বসে থাকার পর অবশেষে স্টেশনে ট্রেন থামলো। স্টেশন থেকে আমার গ্রামে যেতে 5 মিনিট সময় লাগে, তাই হেঁটেই আমার গ্রামের দিকে যাচ্ছি। গ্রামের মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখি রাস্তার পাশে দেখি শশা ক্ষেত। আর এটা দেখেই আমার সেই 5 বছর আগে শয়তানির কথা মনে পড়ে গেল। আমি ঘাড়েও শয়তান চাপলো। রাস্তার এক পাশে ব্যাগ রেখে নেমে গেলাম শশা খেতে। একটা শশা হাতে নিতেই পাশে থেকে কে যেন বলল, কিরে, 5 বছর পরেও আর ভালো হলি না? আমি পাশে তাকিয়ে দেখি আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু শাহিন দাঁড়িয়ে আছে। আমি তো অবাক। তুই আর ভালো হলি না? বন্ধু, দোস্ত, কতদিন পর দেখা, কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি বিন্দাস। আমি তোরে ক্ষেতের ওই পাশ থেকেই দেখে চিনে ফেলেছি। তোরে ডাক দিব এমন সময় দেখি তুই ব্যাগ রেখে খেতে নেমে গেলি, তাই ভাবলাম দেখি আগে। আসলে অনেকদিন পরে দেখে আর লোভ সামলাতে পারলাম না। আচ্ছা চল, আগে বাসায় যা, ফ্রেশ হয়ে তারপর বিকেলে জব্বেশ আড্ডা হবে। দে ব্যাগ, আমি নিয়ে যাচ্ছি। তারপর শাহিন আমাকে বাসায় পৌঁছে দিল। আব্বু আম্মুকে দেখে তো অবাক, কারণ আমি বলছিলাম কালকে আসবো। তারপর ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। 4টার দিকে শাহিনের ডাকে ঘুম ভাঙলো। উঠবি নাকি আরো ঘুমাবি? আরে না না, তুই বস, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে। তারপর দুজন মিলে বের হলাম বাসা থেকে। গেলাম আমাদের সেই প্রিয় আড্ডাখানায়, আমাদের প্রাইমারি স্কুলের মাঠ। ওখানে সবার সাথেই দেখা হলো। দোস্ত, তুই নাই, আর এইদিকে আমরা ওসব ফাজলামি বা চুরি করতে পারি না, বলতে পারিস প্রায় ভদ্র হয়ে গেছি। চিন্তা করিস না, আমি এসে গেছি। তুই আসিস কতদিন? কতদিন মানে? আমি আর আমার গ্রাম ছেড়ে যাচ্ছি না। ওয়াও, তাহলে তো আবার শুরু হবে মিশন। এখন আসার পথে রাস্তায় দেখলাম রহিম চাচার মুরগির ফার্মে ভালো ভালো মুরগি। আজকে রাত্রে 1-2টাকে নিতে হবে। বেশি রিস্ক হয়ে যাবে, কারণ ওইখানে একজন পাহারা দেয় রাতে। আরে আমরা 5-6 জন, আমাদের সাথে একজন কোনোভাবেই পারবে না। তারপর সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। যাওয়ার আগে বলে গেলাম রাত 10টার সময় সবাই এক জায়গায় হতে। সাথে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি, এমন সময় শাহিন ফোন দিল। কই তুই? সবাই অপেক্ষা করছি তোর জন্য। কি 10টা বেজে গেছে? তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তোরা 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটের মধ্যেই আসছি। কি? আমি কিছু না বলে ফোন কেটে বেরিয়ে পড়লাম। ওখানে গিয়ে শোন, ওখানে যে আছে আগে তাকে ওখান থেকে কিছু সময়ের জন্য তাড়াতে হবে। কিন্তু কিভাবে? রাফি, তুই রিয়াজ আগে যাবি। ওখানে গিয়ে ঢিল চুড়ে যেভাবেই হোক ওরে ওখান থেকে সরাবি। কাজটা একটু কঠিন। তাহলে আমি আর শাহিন যাই। তোরা ঠিকভাবে 3-4টা মুরগি সরাতে পারবি? না না, এটা পারবো না। এরা চল, আমরা ওরা সরাচ্ছি। তাহলে আমরা 3জন এখানে বসে আছি, কখনো সরবে। হঠাৎ দেখি পাহারাদার কোথায় যেন দৌড়ে চলে গেল। এই সুযোগকে আর মিস করি? 4টা মুরগি একসাথে নিয়ে 3জন দিলাম দৌড়। তারপর একটা নিরাপদ জায়গায় গিয়ে সব কটাকে জবাই করলাম। তারপর রান্না নিয়ে হলো এক ঝামেলা। কার বাসায় কিভাবে রান্না করব এটা নিয়ে রাফির ঘাড়ে চাপানো হলো। রাফির সাথে সাথে করে নিয়ে গেল সকালে খাওয়া দাওয়া হবে। তারপর সবাই যার যার বাসায় চলে গেলাম। সকালে ঘুম থেকে উঠতে 9টা বেজে গেল। আমি আগেই বাসার সবাইকে না করেছি ডাক না দিতে। তারপর ঘুম থেকে উঠেই শাহিনের ফোন পে নাস্তা না করে বেরিয়ে পড়লাম। সবাই গেলাম রাফির বাসায় খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ, শাহিন বলল, দোস্ত তোরা থাক, আমার একটু স্টেশনে যেতে হবে। কেন? আমার বোন আমার খালার বাসায় থাকে ছোট থেকেই, আজ আসবে, তাই ওকে আনতে হবে স্টেশন থেকে। ঠিক আছে, চল, আমিও যাব। তোরা চলে যাবি তো আমরা এখানে কি করব? আমরাও যাব। তারপর সবাই চললাম স্টেশনের দিকে।
স্টেশনে ট্রেন আসার 30 মিনিটে আগেই চলে এসেছি। তারপর আর কি অপেক্ষা ছাড়া। 30 মিনিট পর ট্রেন থামলো। সবাই এইদিকে ওদিকে শাহিনের বোনকে খুঁজতে লাগলো, আর আমি এইদিকে ওদিকে সুন্দরী মেয়ে খুঁজি, কারণ আমি ওর বোনকে চিনি না। হঠাৎ শাহিনের বোন ওর ফোনে কল দিয়ে বলল ও এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওখান থেকে নিয়ে আসতে। চল ওরে ওখান থেকে নিয়ে আসি। তোরা যা নিয়ে আয়, আমি দেখি কোনো মেয়ে আমার কপালে আছে কিনা। তুই আর ভালো হবি না। কেন চান্স নাই? এই তোরা আমার সাথে আয়। তারপর ওরা ওর বোনকে আনতে চলে গেল, আর আমি যা করছিলাম তাই করছি। হঠাৎ শাহিনের পাশের জনকে দেখে চমকে উঠলাম। এটা কেমনে সম্ভব? এখানে কি করে? এসব ভাবতে ভাবতেই শাহিন আমার কাছে এসে পড়লো। আমার ওইদিকে নজর নেই। তোর মেয়ে দেখা শেষ হলে চল যাই। হ্যাঁ 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 চল, কিন্তু তোর বোন কোথায়? এই যে আমার বোন জান্নাত, আর জান্নাত ও হলো আমার বেস্ট ফ্রেন্ড রাজ। জান্নাত আমাকে দেখে এমন একটা ভাব ধরলো যেন ও আমাকে জীবনে প্রথমবার দেখছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, জান্নাত আমার এক্স গার্লফ্রেন্ড। ওরে আমি শাহিনের পাশে দেখে চমকে উঠেছিলাম। এখন ভাবছেন এক্স কেমনে হলো? তাহলে চলুন পেছন থেকে ঘুরে আসি। কলেজে ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়েছি এমন সময়। এদিকে আসো, তোমার সাথে কথা আছে। আরে আসতে, কি হলো আবার? মিমের সাথে তোমার এত কি? মিমের সাথে আমার আবার কি হবে? আমি লক্ষ্য করছি মিম ক্লাসের সব সময় তোমার দিকে তাকিয়েছিল। আরে অবজব তো, মিম আমার দিকে তাকিয়েছিল, তাতে আমি কি করব? তুমি কি করবা তাই না? আচ্ছা, ক্লাস শেষ করে আমি দেখছি তুমি মিমের সাথে প্রায় 5 থেকে 7 মিনিট কথা বলেছো। কিসের এত কথা শুনি? আরে ও গতকাল কলেজে আসে নাই, তাই গতকালের পড়াগুলো আমার কাছ থেকে জানতে চেয়েছে। ও তাই? ক্লাসে আর কাউকে খুঁজে পেলে না জিজ্ঞেস করার জন্য? আরে এটা আমি কি করে জানবো? তুমি মিমকে জিজ্ঞেস করো, যাও। বুঝতে পারছি, আমি তখন পুরনো হয়ে গেছি, তোমার এখন নতুন কাউকে লাগবে। এই যে সিনেমার সিরিয়াল দেখে দেখে মুখস্থ হয়ে গেছে একটা ডায়লগ, পুরাতন হয়ে গেছি, এইসব আর ভালো লাগে না, আমি চললাম। এখন আর আমার কথা ভালো লাগবে কেন? এখন তো নতুন কাউকে পেয়ে গেছো। এটা আজকে নতুন না, ইদানিং প্রায় জান্নাত আমাকে সন্দেহ করে। রাতে ফেসবুক চালাচ্ছি, এমন সময় জান্নাত মেসেজ দেয়। মিম তোমার ফটোতে লাভ রিয়েক্ট দিছে, তুমি কিছু বলো নাই কেন? আবার সেই একই গান শুরু করে দিয়েছ। এটাকে মজা মনে হচ্ছে? তো আর কি মনে হবে? দেখো জান্নাত, সবকিছুর একটা লিমিট আছে। কি? আমি লিমিট ক্রস করছি না, লিমিট তুমি ক্রস করছো। আমি কি করছি? তুমি তোমার ফটোতে একটা মেয়েকে কমেন্ট করলে, সাথে সাথে রিপ্লাই দিয়ে দাও। কেন কমেন্ট ডিলিট করতে পারো না? জান্নাত, ইদানিং তোমার বিশ্বাস এতটা নিচে নেমে গেছে বলার বাহিরে। দেখো এভাবে চলতে দেওয়া যায় না। আমি কালকেই তোমার সাথে দেখা করতে চাই, এদিকে চলে আসবে কালকে সকাল 9টায়। সকাল 9টা 12 মিনিট, এটা তো সবাই জানে, মেয়েরা একটু দেরি করে আসে। বলো কি বলতে চাও? দেখো জান্নাত, এভাবে চলতে পারে না। তুমি যদি সবকিছুতেই আমাকে এভাবে সন্দেহ করো, তাহলে আমি আমাদের রিলেশন কিভাবে কন্টিনিউ করব? তুমি যদি সন্দেহের মতো কাজ করো তাতে তোমার কোনো ভুল নেই, আর আমি সন্দেহ করলেই ভুল। আমি কি করছি সন্দেহ করার মতো? আচ্ছা থাক, এসব বিষয় নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না। আমার মনে হয় এখন থেকে তুমি তোমার মতো আর আমি আমার মতো করে থাকবো, এটাই ভালো হবে। এটা বলেই আমি জান্নাতকে কিছু বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম। তার 1 মাস পরই তো আমি আমার গ্রামে চলে আসলাম। তো এই হলো জান্নাতকে আমার চেনার কাহিনী। এখন আমি এটা ভেবে অবাক হচ্ছি, দুনিয়ায় আর কোনো মেয়ে পেলাম না, আমার ফ্রেন্ডের বোনের সাথে প্রেম করতে হলো। এরপর থেকেই মনের ভিতরে একটা ভয় কাজ করতে শুরু করলো। মনে হলো এই যেন শাহিন সব কিছু জেনে গেল। আমি চাইছিলাম না আমার কোনো বন্ধু আমার আর জান্নাতের সম্পর্কে জানুক। এর পরের দিন আর তেমন বাইরে যাওয়া হয়নি। বিকেল 4টার মতো বাজে, এমন সময় হঠাৎ শাহিনের ফোন। দেখে বুক ধরফর ধরফর করতে লাগলো। রাজ, কই তুই? এই তো বাসায়। কেন? একবার আমাদের বাসার সামনে আয়, তোকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায়?
ভয় আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি শাহিনকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি শাহিন আর আমার বন্ধুত্বকে। আরে বেটা আয় আগে। আমি ভয়ে ভয়ে বাসা থেকে বের হলাম। আমার মনের ভিতরে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। ভয়ে ভয়ে ওদের বাসার সামনে গেলাম। আমাকে দেখি শাহিন বের হয়ে আসলো। কিরে এত সময় লাগলো আসতে? না, ও একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, যে জন্য তোকে ডেকেছি, আসলে জান্নাত বলছে গ্রামটা ঘুরে দেখবে, আর তুইও তো 2 দিন হলো আসলি। ভাবলাম তোর সাথে নিয়ে 3জন মিলে গ্রামটা ঘুরে আসি, খুব মজা হবে। ও আমার ভিতরে যেন প্রাণ ফিরে এলো। ও এই ব্যাপার, ঠিক আছে চল। আরে দাঁড়া, জান্নাতকে আসতে দে। ও হ্যাঁ। ঠিক তখনই জান্নাত ঘর থেকে বের হয়ে আসলো। আমি একটা জিনিস বুঝলাম না, ও যখন আমার গার্লফ্রেন্ড ছিল তখন দেখতে যেমন সুন্দর ছিল, এখন তার দ্বিগুণ সুন্দর লাগছে। এক্সকে এত সুন্দর লাগে কেন? রাজ, হে রাজ, হুম। চল। ও হ্যাঁ চল। তারপর আমরা 3জন মিলে অনেক ঘোরাঘুরি করলাম। এর মধ্যে জান্নাতের সাথে আমার একটা কথা হয়নি। অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। রাতে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। প্রায় 1 মিনিট হ্যালো হ্যালো করলাম, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর আসেনি। তারপর আবার ফোনটা কেটে দিল। আমি ভাবলাম হয়তো নেটওয়ার্ক সমস্যা হয়েছে, তাই আমি আবার ফোন দিলাম, কিন্তু কেটে দিল। পরে আমি ভাবছি হয়তো কেউ ভুল করে দিয়েছে। এর পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হব, এমন সময় দেখি শাহিন, জান্নাত আর ওর আম্মু আমাদের বাসায় হাজির। আমি কিছু ভাবতে যাবো এর আগেই কি দোস্ত, সারপ্রাইজটা কেমন দিলাম? আসলে আম্মু বলেছিল তোকে দেখে না অনেক দিন ধরে, আর তুই তো আমার বাসায় যাবি না, তাই সোজা তোর বাসায় হাজির। কেমন আছো বাবা? কতদিন পর তোমাকে দেখছি। জি আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ও হ্যাঁ, ও হচ্ছে আমার মেয়ে জান্নাত। কেমন আছেন ভাইয়া? কি, আমাকে দেখতে ভাইয়ের মতো লাগে? আম্মু, ওদের আগেই পরিচয় হয়ে গেছে। আন্টি চলেন, ভিতরে চলেন। শাহিন আয়। জান্নাতের দুষ্টু হাসিটা আমাকে চিন্তায় ফেলে দিল। আমি ভিতরে গিয়ে আরো অবাক। আম্মু আপু সবাই জানে ওরা আসবে, আমি জানি না শুধু। আসলে কালকে রাতে আমি আন্টিকে ফোন করে বলেছি আমরা আসবো, আর তোকে না জানাতে বলছি। আই তোরা সর। জান্নাত, তুমি এইদিকে আসো। কেমন আছো বলো? জি আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপু, আমি কি বাসাটা ঘুরে আসতে পারি? এইটা কেমন কথা? এইটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? আইরাস, যা, জান্নাতকে নিয়ে উপরে আমাদের বাসাটা ঘুরিয়ে দেখে নিয়ে আয়। এই খেয়েছে রে। আপু তুমি দেখিয়ে নিয়ে আসো, আমি এখানে আছি। যাবি নাকি আমি আসবো? এটা শুনে ফিক ফিক করে হেসে দিল জান্নাত। আর আমি ভাবছি আমার কপালে কি আছে। হঠাৎ করেই ভালোই আছো দেখছি। নতুন মেয়ে খুঁজছো দেখলাম। আমি ওটা এমনি মজা করে করেছি। না না, সমস্যা নেই। আমি তো আর তোমার গার্লফ্রেন্ড না। তো তোমার গার্লফ্রেন্ডের কি খবর, কেমন আছে? থাকলে তো জানবো। তাই তোমার মতো এত স্মার্ট একটা ছেলের গার্লফ্রেন্ড নেই, এটা কেমনে মেনে নেব? এখানে মিথ্যা বলার কি আছে? আর আমি এখন কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর, তাকাইও না। ও তাই, ভালো। ঠিক আছে চলো, নিচে চলো যাব। তারপর নিচে নেমে আসলাম। কি জান্নাত, বাড়ি দেখা শেষ? হ্যাঁ আপু, দেখছি। এরপর সবাই একসাথে খাওয়া দাওয়া করে অনেক সময় আড্ডা দিলাম। 11টার দিকে ওরা সবাই চলে গেছে। বিকেলে একা একা হাঁটছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল। পেছনে তাকিয়ে দেখি মাইমুন আমার পাশের বাড়ির। বলো। আপনাকে কিছু বলতে চাইছিলাম। বলো। আসলে আমি বলতে চাইছিলাম, বলো। আসলে আমি আপনাকে ভালোবাসি। তুমি কোন ক্লাসের জন্য পড়ো? 7-এ। তুমি জানো আমি কোন ক্লাসে পড়ি? আমি তোমার কত বড় হব? ভালোবাসার কোনো বয়স নেই। খুব পাকা পাকা কথা শিখেছ।
আচ্ছা, তুমি আগে এসএসসি পাস করো, তারপর যদি মনে হয় আমি তোমার জন্য ঠিক, তাহলে আমার সাথে দেখা করো। কিন্তু কোনো কিন্তু নাই, এখন যাও, বাসায় যাও। তা না হলে আমি তোমার আম্মুর কাছে বিচার দেব। যাও। তারপরও রাগ করে চলে গেল। আজকালকার মেয়েরা একটু হাঁটা চলা শিখতেই প্রেমের ভূত মাথায় চলে আসে। হঠাৎ করেই পাশে থেকে কে যেন বলল, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না, কোনো মেয়ের দিকে তাকাইও না। পাশে তাকিয়ে দিয়ে জান্নাত বুঝতে বাকি থাকলো না ও কথাগুলো আমাকে বলছে। ও হ্যালো, ওখানে কথার বিষয়টা তুমি জানো না। ও আমার কথার পাত্তা না দিয়ে চলে গেল। আমি একটা জিনিস বুঝলাম না, ওর সাথে তো আমি ব্রেকআপ করছিলাম, তাহলে ওর প্রতি আমার এত টান কেন? কথাগুলো আমার মাথায় ঘুরছিল, কিন্তু কোনো উত্তর পাচ্ছিলাম না। একটু পরেই শাহিন ফোন দিল। দোষ, আমাকে একটা উপকার করে দিতে হবে। কি? জান্নাত বলেছে ওর নাকি কি কেনাকাটা করতে হবে, আর আমার একটু কাজের জন্য এক জায়গায় যেতে হবে। তাই যদি কালকে সকালে ওরে নিয়ে একটু মার্কেটে যেতি। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাব। ধন্যবাদ দোস্ত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে উঠলাম, তখনই শাহিন ফোন দিল। দোস্ত চলে আয় এখন। এখন এত সকালে? কয়টা বাজে দেখছিস? ওরে বাবা, এত বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমি 10 মিনিটের মধ্যে আসছি, তুই তোর বোনকে বল রেডি হয়ে থাকতে। ঠিক আছে। তারপর রেডি হয়ে গেলাম ওদের বাসার সামনে। ওখান থেকে শাহিনকে ফোন দিলাম। হাই, কই তুই? আমি দাঁড়িয়ে আছি। ওপাশ থেকে জান্নাত পাশ থেকে বলে উঠল, কেন ভাইয়া, আমরা কি পাগলা গারোতে থাকি যে ভেতরে আসা যাবে না? শুনলি জান্নাত কি বললো? আচ্ছা, ওকে রেডি হয়েছে? হলে পাঠিয়ে দে। হ্যাঁ ও রেডি, দাঁড়া ও আসছে। 2 মিনিট পর জান্নাত বেরিয়ে আসলো। চলেন ভাইয়া। কি ভাইয়া? আমাকে তোমার ভাইয়ের মতো লাগে। আপনি আমার ভাইয়ের বন্ধু, তো আপনাকে ভাইয়া ছাড়া আর কি ডাকবো ভাইয়া? জান্নাত প্লিজ থামো। দেখো, তোমার সাথে আমি ব্রেকআপ করে ঠিকই ভালো ছিলাম, কিন্তু তুমি গ্রামে যখন আসছো, তোমাকে দেখার পর থেকে আমার কেন জানি মনে হচ্ছে আমার মন থেকে তোমাকে চাই। রাজ, আজকে ভাইয়ার কাজ আছে এটা জেনেই আমি ভাইয়াকে বলেছি আমার আজকে মার্কেট করতে হবে, কারণ আমি জানি ভাইয়া যেতে না পারলে তোমাকে বলবে। হঠাৎ অনেকদিন পর ওর মুখে আমার নাম শুনে সত্যি ভালো লাগছে। কেন? তুমি কি জানো আমি কেন মার্কেটে যাচ্ছি? না, কেন? আগামী শুক্রবারে আমাকে বউ দেখতে আসবে তুমি, এই জন্য। কি? হ্যাঁ, তুমি যেটা শুনেছো সেটাই। কিন্তু এই ব্যাপারে তো শাহিন আমাকে কিছু বলে নাই। ভাইয়া তোমাকে মেহমান আসার আগেই রাতে চমকে দিবে বলেছে। এখন তুমি আমাকে যে চমক দিছো, এর যে বড় যেন চমক আর হয় না। তোমার জন্য তো ভালোই হলো, আর কাউকে দেখে তোমার এক্স মনে হবে না। এক থাপ্পড় মারবো, টেনশনের মধ্যে আবার ভয় দেখায়। এই যে ভাইয়া, চলেন মার্কেট করে আবার বাড়িতে ফিরতে হবে। কি কপাল আমার, নিজের গার্লফ্রেন্ডের বিয়ের মার্কেট করতে হচ্ছে। ও হ্যালো, গার্লফ্রেন্ড না এক্স গার্লফ্রেন্ড। আমি এখন এই, নিজের মুখটা বন্ধ রাখবে একটু, পারলে কোনো আইডিয়া দাও। আমি পারবো না, এখন চলেন মার্কেটের ভেতরে যাই। তারপর আমি আর জান্নাত মিলে ওর যা যা লাগে সব কিনে বাড়িতে আসলাম। ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসলাম। সন্ধ্যার দিকে শুয়ে আছি, ঠিক সন্ধে না, অন্ধকার হয়ে গেছে। ঠিক এমন ওই নাম্বারটায় কল আসলো। এর আগে যে কল দিয়ে কথা বলেনি ওই নাম্বারটা। এমনিতেই টেনশনের মধ্যে আছি, তার উপর আবার এইসব, মাথার রাগ উঠে গেল। ফোন ধরে, হেই, আপনার কি কোনো কাজকর্ম নেই মানুষকে বিরক্ত করা ছাড়া? এই আস্তে আস্তে একটু দম নাও, আমি জান্নাত। হ্যাঁ, এটা তোমার নাম্বার? নতুন সিম। ও, তার মানে ওই দিন কলটা তুমি দিয়েছিলে? এই না, মানে মানে আমি কেন দিব, হয়তো ভুল করে চলে গেছে। ও হ্যাঁ, আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। এই, তুমি কি বুঝছো, কি বুঝছো বলো? না না, কিছু না।
আচ্ছা বলো, তোমার জামাই কি করে? শুনছি কি যেন সরকারি চাক। 1 মিনিট, আমার জামাই মানে কি? তোকে খুন করে ফেলবো কুত্তা। একদম হাসবে না, আমি কিন্তু ফোন কেটে দিব। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস কথা বলি। ওনাকে বলে আমার জন্য একটা চাকরি ম্যানেজ করে দিও। আমি ফোন কেটে দিলাম, তুমি ভালো এই না না, আর বলবো না। প্লিজ চলো না, আমরা পালিয়ে যাই। দেখো জান্নাত, আমরা যদি পালিয়ে যাই তাহলে শুধু তোমাকে আমি আর আমাকে তুমি কাছে পাবে। আর আমার বন্ধুত্ব, তোমার পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্ক সব কিছু শেষ হয়ে যাবে। হয়তো আমরা সুখী হতে পারবো, কিন্তু আমাদের পরিবার কখনো সুখী হতে পারবে না। তাহলে আমরা কি করব? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। আর আগে লোক আসুক, দেখুক। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না। আমি কিচ্ছু জানি না, তুমি যেভাবেই হোক বিয়ে বন্ধ করো। আরে ধুর পাগলি, এইসব কিচ্ছু হবে না, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। তারপর ওরে কোনো রকম বুঝিয়ে ঘুমাতে পাঠালাম। আর আমি আছি টেনশনে, কি করা যায়। কালকের দিন পরে শুক্রবার। আচ্ছা আগে দেখি কি করা যায়। পরের দিন সকালে ঘুমের মধ্যে ছিলাম, শাহিনের ফোনের শব্দে ঘুম থেকে উঠে গেল। বল। কিরে, তুই এখনো ঘুমের মধ্যে? হুম। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাকে ফোন দে। আর এখন কোনো প্রশ্ন নেই, আগে ফ্রেশ হয়ে আয়। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে শাহিনকে ফোন দিলাম। এবার বল। তুই এখানে আয়। ঠিক আছে, আসছি। তারপর ওখানে গেলাম। এখন তো বল কি হয়েছে। শোন, কথাটা তোকে আগেই বলতাম, কিন্তু ভাবলাম আগে বললে মজা থাকে না। শোন, কালকে জান্নাতকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি সত্যি? এমন ভাব ধরলাম যেন আমি আগে কিছুই জানতাম না, যাতে শাহিন কিছু বুঝতে না পারে। হ্যাঁ, তুই ঠিক শুনছিস। এখন চল, আজকে অনেক কাজ করতে হবে তোকে। তারপর আমি আর শাহিন মিলে কালকের জন্য সব আয়োজন করলাম। সন্ধ্যায় বাসায় ফিরছি, রাতে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ছি। শুক্রবার সকাল 8টার দিকে শাহিন আমাকে বাসা থেকে নিয়ে গেল ওদের বাসায়। ওখানে গিয়ে মেহমানদের জন্য সব আয়োজন করলাম। দোস্ত, দেখ তো জান্নাতকে ওরা রেডি করছে কিনা। মেহমান চলে আসছে কাছাকাছি। ওখানে গিয়ে দেখলাম সব কিছু রেডি। জান্নাত আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি বলার সুযোগ দেইনি। তারপর পাত্রপক্ষ জান্নাতকে দেখলো, ওরা এখানে মতামত জানিয়ে দিল জান্নাতকে ওদের পছন্দ হয়েছে। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে বাড়ির সবার সামনে জান্নাত বলে উঠল, রাজ ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ? ও বলছে তোকে কি যেন বলবে। তারপর জান্নাতের রুমে গেলাম। এখন কি করবে বলো, সব কিছু তো ঠিক হয়ে গেছে। দেখো জান্নাত, ভাগ্যে যা আছে তাই হবে। আমি মানি না এই ভাগ্য, যে ভাগ্যে তুমি আমার জীবনে নেই। এখানে তোমার বা আমার কিছু করার নেই। ভাইয়াকে সব খুলে বলবো। হঠাৎ করে আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব শুনেছি। শাহিন দোস্ত, তুই আমার কথা শোনাকে। যা সর, কিসের দোষ? তুই আমার বন্ধু হতে পারিস না। প্লিজ, তুই 2 মিনিট সময় দে আমাকে। কি হয়েছে রে শাহিন? কিছু হয়নি আন্টি। শাহিন প্লিজ 2 মিনিটের জন্য নিচে চল। তারপরে প্রায় জোর করে নিচে নিয়ে আসলাম। বল, কি বলবি? তারপর আমি ওকে শুরু থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু খুলে পড়লাম। শোন, তুই আমার বন্ধু হয়ে আমাকে ধোঁকা দিয়েছিস। বিশেষ কর আমি মানে জানতাম না জান্নাত তোর বোন। আজ শুক্রবার, আগামী সোমবারে জান্নাতের বিয়ে দিব। তোরে যেন আমাদের বাড়ির আশেপাশে না দেখি। বলেও ভিতরে চলে গেল। এখন আমি পড়ে গেলাম টেনশনে, কি করা যায়। জান্নাত তো পাগলামি শুরু করে দিবে। আর এদিকে আমার এতদিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার পথে। আমি কি করব এখন? টেনশনে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হঠাৎ জান্নাতের ফোন রিসিভ করতেই, হ্যাল এই জান্নাত, তোর ফোনটা কই? ওটা আমাকে দে। এখন থেকে তোর আর ফোন চালানো দরকার নেই। এরপরে ফোনটা কেটে গেল। পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে দৌড়িয়ে একদমে টানতে থাকলাম, কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। ভাবলাম রাফিকে সব বলবো কিনা।
পরে ভাবলাম হয়তো বলা ঠিক হবে না, আবার ভাবলাম বলেই দিই। তারপর রাফিকে ফোন দিলাম। রাফি, কই তুই? বাসায় আছি। কেন? এখানে তাড়াতাড়ি আয়। কিন্তু কেন? আরে আয় না। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। কিছু সময় পর বলো কি হয়েছে? আর তুই এইভাবে মাটিতে বসে আছিস কেন? বস এখানে। এখানে? হ্যাঁ বস, কোনো সমস্যা নেই। এবার বল কি হয়েছে? তারপর রাফিকেও সব কিছু বললাম। এই, সমস্যাটা হওয়ার আগে বলতে পারলি না? সমস্যা হওয়ার পরে বলতে হলো? দোস্ত, আমি মদ খাবো, তুই ব্যবস্থা করে দে। না, এখন আর আপনাকে দেবদাস হতে হবে না। চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি। তারপর ও আমাকে বাসায় পৌঁছে দিয়ে গেল। রাতে আর খাওয়া দাওয়া করিনি, বলছি রাফির বাসায় খেয়ে আসছি। সকালে রাফি ফোন দিল। দোস্ত, আমি এখন শাইনের সাথে কথা বলবো, তুই লাইনে থাক, কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে। তারপর ও শাহিনের কাছে গেল। শাহিন, রাজ আমাকে কালকের ঘটনা সব বলেছে। ওরা দুইজন যদি একজন আরেকজনকে পছন্দ করে তাহলে তোর সমস্যা কোথায়? বুঝলাম না। দেখ রাফি, যদি তোর ইচ্ছা থাকে তাহলে সোমবারে জান্নাতের বিয়েতে আসিস, আর ইচ্ছা না হলে আসিস না। কিন্তু এই বিষয় নিয়ে আমি একটা কথাও বলতে চাই না। আমি এটা শুনে ফোন কেটে দিলাম। এই মনে মনে ভাবছিলাম এমনটাই হবে, কারণ শাহিনকে আমি ভালো করেই চিনি। কিছু সময় পর রাফি আবার ফোন দিল। না রে দোস্ত, ওরে কোনোভাবেই বোঝাতে পারলাম না। আমি জানতাম, কারণ ওরে আমি চিনি, ও যেটা ভেবে নিবে সেটাই। বলেই ফোন কেটে দিলাম। তারপর মনে মনে ঠিক করে নিলাম আমি আবার চলে যাব অনেক দূরে, আর ওদেরকে আমি আর বাধা দিব না। রবিবার রাতে খাবার টেবিলে, আম্মু, আমি কালকে চলে যাব। চলে যাবি মানে? কালকে শাহিনের বোনের বিয়ে, আর তুই না বললে আর যাবি না? এইখানেই কলেজে ভর্তি হবি? না আপু, এখানের চেয়ে আমার কাছে মনে হয় ওখানে থাকাই ভালো। আমার কাছ থেকে দূরে থাকতে ভালো লাগে তোর? না না আব্বু, তেমনটা নয়। ওখানে থাকলে পড়ালেখা ভালো মতো করতে পারবো। কি গো, তুমি কিছু বলছো না কেন? আমি আর কি বলবো? ওর যখন ইচ্ছে হয় আসবে, যখন ইচ্ছে যাবে। আমার কথায় কি যায় আসে? আম্মু, তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। তাহলে কি? কয়দিন হলো আসলি? বললি আর যাবি না, এখানেই থাকবি। তাহলে এখন কি? আম্মু, এখানে থাকলে আমার পড়ালেখা ভালো করে করতে পারবো না। তোর যা ভালো মনে হয় তাই কর। বলে আব্বু আম্মু উঠে চলে গেল। তারপর আমিও চলে গেছিলাম আমার রুমে। এসে ব্যাগ গুছাতে ব্যস্ত এমন সময় আপু আমার রুমে আসলো। তোকে দেখে তো মনে হয় না তুই পড়ালেখার জন্য ঢাকায় চলে যাচ্ছিস। আসল ব্যাপারটা কি বল? আসল ব্যাপার আবার কি থাকবে? অন্য কোনো একটা কাহিনী তো আছে এর মধ্যে, বল কি হয়েছে? আর আপু কিছুই না। ঠিক আছে, তুই যখন বলবি না তাহলে আর কি করার, তবে তুই পরে বুঝবি। এটা বলে আপু চলে গেল। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। স্টেশনে গিয়ে দেখি একটা বেঞ্চে শাহিন মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। ওর পাশ কাটিয়ে চলে যাব এমন সময় তোর কি মনে হয় সব সময় বন্ধুত্বের জন্য শুধু তুই স্যাক্রিফাইস করবি? এটা আমি আর হতে দিব না। চল কোথায়? আমাদের বাড়িতে, তোর জান্নাতের কাছে। আজ না জান্নাতের বিয়ে? কে বলেছে তোরে? তুই বলছিস। আর আসার সময় তোদের বাড়ি সাজানো দেখলাম। আরে, ওটা তো আমি তোরে পরীক্ষা করার জন্য বলছি। আর আজকে জান্নাতের জন্মদিন, তাই সাজানো হয়েছে। এখন চল, সবাই অপেক্ষা করছে। তারপর গেলাম ওখানে, কি আরো অবাক, দেখি আপু ওখানে। কালকে যদি আমাকে বলতি তাহলে আর স্টেশনে যেতে হতো না। তুমি সব জানতে? শুরু থেকে সব জানি। কিন্তু আপু, আব্বু আম্মুকে কি বলবো? আমি বোঝাবো, কিন্তু একটা শর্ত আছে। কি? তোদের দুইজনকে সামনে পরীক্ষাগুলোতে জিপিএ 5 পেতে হবে। আমি রাজি।
জান্নাত উপরে আছে, ওরে নিয়ে আয়। আমি উপরে গেলাম। একদম আমার কাছে আসবে না। আমি ওর কথার পাত্তা না দিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, প্লিজ ম্যারি মি। ও তো অবাক। অফকোর্স।